প্রথম দিন কলেজে গিয়েই এক সুদর্শন যুবকের হাতে সপাটে চড় খেয়ে বাসায় ফিরল মৌমিতা। রাগে গাটা রি রি করছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালে হাত বোলাচ্ছে সে। ছেলেটার শক্ত হাতের ছাপ পড়ে গেছে গালে, ব্যথায় গালটা টন টন করছে। ইচ্ছে তো করছে ছেলেটাকে মাথায় তুলে আছাড় মারতে, তারও উপায় নেই। রাগে লজ্জায় কান্না পাচ্ছে মৌমিতার। কলেজে এতগুলো মানুষের সামনে কিনে এইভাবে অনার্সে পড়ুয়া একটা মেয়েকে একটা ছেলে এইভাবে চড় মেরে গালটা ফাটিয়ে দিল। খেয়ে কী ভাবছে কে জানে। কলেজের প্রথম দিন, কলেজে পা রাখতে না রাখতেই মান ইজ্জত নিয়ে টানাটানি বাজলো মৌমিতার। পাহাড়ি ঘেরা সিলেটের ছোট্ট একটা শহরের মেয়ে মৌমিতা পড়াশোনার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে ঢাকায়। এই প্রথম তার রাজধানীতে আসা। ছোটবেলা থেকেই ভীষণ ইচ্ছে ছিল ঢাকায় পড়াশোনা করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, কিন্তু ঢাকায় স্বনামধন্য ভার্সিটি কলেজের তো অভাব নেই। তারই এক কলেজে জায়গা করে নিয়েছে সে। সঙ্গে আছে তার আর এক বান্ধবী। একটা ছোট রুম নিয়ে দুই বান্ধবী সেখানে উঠেছে এই তো দিন কয়েক আগে। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ার সুবাদে ছোটবেলা থেকে কাজ ছাড়া করেননি তারা। অবশ্য মৌমিতার একটা ছোট ভাই আছে, তবুও মৌমিতার জন্য তাদের ভালোবাসা যেন আলাদাই। অনেক কষ্টে তাদের বুঝিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে সে পাড়ি জমিয়েছে ঢাকায়। আজ মৌমিতার কলেজের প্রথম দিন। কলেজের গেটে পা রেখেই আনন্দের হৃদয় যেন লাফিয়ে উঠল। ইস, কতদিনের স্বপ্ন এমন একটা কলেজে পড়বে। আজ স্বপ্নটা পূরণ হলো। অবাক চোখে দেখছিল কলেজের আশেপাশের দৃশ্য। আনমনি কলেজ দেখতে দেখতে হাঁটছিল মৌমিতা। হঠাৎ কিছু একটার সাথে মাথায় বাড়ি লেগে থমকে দাঁড়ালো সে। সামনে কিসের সাথে ধাক্কাটা খেলো দেখার আগেই কারো শক্ত হাতের চড় পড়ল মৌমিতার নরম গালে। মৌমিতা থমকালো, ভরকালো, চমকে উঠল। সামনে তাকিয়ে দেখে আগুন চোখে এক সুদর্শন যুবক দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। যুবকটির মুখশ্রী চুইয়ে চুইয়ে যেন জ্বলন্ত লাভা নামছে। মৌমিতা গালে হাত দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে আছে সামনে দাঁড়ানো আগুন চোখা সুদর্শন যুবকটির দিকে। কি, কেন, কিসের জন্য কিছুই মস্তিষ্কে যাচ্ছে না তার। কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে সে। এই যুবক কেন তার নরম গাল হঠাৎ গরম করলেও মাথায় ঢুকছে না মৌমিতার। নিজেকে সামনে দাঁড়ালো সুদর্শন যুবককে কিছু বলবে, তার আগেই আরেকজন যুবক এসে ওই সুদর্শন যুবককে টেনে নিয়ে গেল। মৌমিতা এখনও স্তব হয়ে তাকিয়ে আছে ওই যুবকটির যাওয়ার পানে। বর্তমানে মেয়েটাকে তুই এভাবে মারলি কেন তাজ? হুঙ্কার দিয়ে উঠল তাজ, চিৎকার করে উঠল। She touched me. সে আমায় ছুঁয়েছে আমায়। ও তো তোমাকে ইচ্ছে করে স্পর্শ করেনি তাজ, হাঁটতে হাঁটতে ভুলবশত ধাক্কা লেগে গেছে। হাঁটার সময় চোখ কোথায় রেখে হাঁটে? ধাক্কা কেন লাগবে? আর এত মানুষ থাকতে আমার সাথে কেন ধাক্কা লাগবে? দীর্ঘশ্বাস ফেলে রাদীপ তাজকে জিজ্ঞেস করলো, ওইসব খেয়েছিস আজ? বিরক্তি নিয়ে তার জবাব দিল, আমার ওষুধ খেতে ভালো লাগে না কাকাই, আর কতবার বলবো? এর মানে আজও তুই ওষুধ না খেয়ে কলেজ এসেছিস? আমার তো কোনো সমস্যা নেই কাকাই, আমি একদম ফিট আছে। তবু রোজ রোজ কেন আমার ওষুধ খেতে হবে? ওষুধগুলো তোর শরীরের জন্য উপকারী। এই যে একটু আগে মেয়েটাকে চড় মারলি, এর জন্য তো শক্তির প্রয়োজন, আর ওষুধগুলো তোর শরীরে শক্তি যোগাবে। রাদীপের এমন উল্টাপাল্টা যুক্তিতে ভ্রু কুঁচকে এলো তাজের। মাঝে মাঝে এই ওষুধ খাওয়ানোর জন্য এমন উদ্ভট যুক্তি দেখায় রাদীপ। তাজের কাছে এ আর নতুন কি। বসন্তকাল, চারিদিকে ফুরফুরে পরিবেশ। গাছে গাছে নতুন পাতা গজিয়েছে। অতিথি পাখির কলকল্যাণীতে কলেজ প্রাঙ্গণ মুখরিত। ক্যাম্পাসে নতুনদের আনাগোনা। মৌমিতা আজও কলেজে একাই এসেছে। নীরা, মৌমিতার বান্ধবী প্লাস রুমমেট, 2 দিন পর থেকে নাকি ক্লাস করা শুরু করবে। কলেজের বারান্দা থেকে উৎফুল্ল মন নিয়ে একা একাই হাঁটছিল মৌমিতা। আশেপাশে তাকাতে তাকাতে হঠাৎই নজর পড়ল একটু দূরে এক যুবকের উপর। এই তো সেই কালকের আগুন চোখা সুদর্শন যুবক। যুবকটিকে দেখেই পুরনো রাগ মাথা চড়া দিয়ে উঠল মৌমিতার। রাগের দাঁতটা কিরমির করছে। যুবকটি কলেজ মাঠের একপাশে একটা কৃষ্ণচূড়া গাছের নিচে একা একা বসে কী যেন পড়ছে। হাতে তো একটা বই দেখা যাচ্ছে, নিশ্চয়ই পড়ছে। হাবভাব দেখে মনে হয় ভাজা মাছটা যেন উল্টে খেতে জানে না। মনে মনেই একটা ভিংচি কাটল মৌমিতা। না, এখন কিছু করতে হবে না, না হয় মাথা ঠান্ডা হবে না ওর। কাঁধের ব্যাগটা ঠিক করে হাঁটা ধরল সামনের দিকে। কৃষ্ণচূড়া গাছের নিচে তাজের পাশেই দাঁড়িয়ে আছে মৌমিতা। তাজ এক মনে বইয়ের দিকে তাকিয়ে আছে। আশেপাশে কী হচ্ছে তার কোনো দিকেই খেয়াল নেই তার। মৌমিতার রাগ তরতর করে আরও বেড়ে গেল। এই ছেলে কিনা ওকে দেখছেই না, পাত্তাই দিচ্ছে না ওকে। রাগে ফুসফুস করতে লাগলো, বলল, এই মিস্টার আগুন চোখা,
তাজ কোনো পাত্তাই দিচ্ছে না, সে যেন কিছুই শোনেনি। মৌমিতার রাগ আরও বেড়ে গেল, রাগে যেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে তার। তাজের দিকে একটু ঝুঁকে গেল সে, কোনো কিছু না ভেবেই তাজের কাঁধের ওপর সজোরে কামড় বসিয়ে দিল। আকস্মিক আক্রমণে হকচকিয়ে গেল তাজ, বিস্ময়ে ব্যথার কথা ভুলে গেছে সে। চকিত হয়ে কাঁধের দিকে তাকাতেই চমকে গেল সে, কালকে সেই মেয়েটা ওর কাঁধে কামড়ে ধরেছে। হতভম্ব তাজ, কিছু বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে। এই মুহূর্তে কি বলা উচিত মাথায় আসছে না তার। গোল গোল চোখে তাকিয়ে আছে মৌমিতার দিকে। রাগ কমতেই মনের মধ্যে ভয় পাখা মেলতে শুরু করেছে মৌমিতার। রাগের মাথায় যে সে ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ফেলেছে বুঝতে আর বাকি নেই। এখন কি হবে ভাবতেই অন্তরাত্মা কেঁপে উঠল মৌমিতার। কাঁধ ছেড়ে দিল তাজের। কোনো কিছু না ভেবে পেছনে ফিরে ভোঁ দৌড় দিল মৌমিতা, এক দৌড়ে কলেজের বাইরে। তাজ এখনও হতভম্ব হয়ে বসে আছে। বাড়ি ফিরে একটার পর একটা জিনিস ভাঙচুর করছে তাজ। রাগ যেন আজ তার সীমা পার করে ফেলেছে, কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না সে। কেমন হিংস্র রূপ ধারণ করেছে সে। একটা পুচকে মেয়ে কিনা ওকে কামড় দিয়ে ছুঁয়েছে ওকে। মেয়েটাকে হাতের কাছে পেলে এই বাড়ির আসবাবপত্রের মতোই ছুঁড়ে হয়তো ভেঙে ফেলতো সে। বাড়ির সার্ভেন্টরা সব ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। রাদীপকে অনেক আগেই কল করে এখানকার পরিস্থিতি জানিয়েছে সে, এখনও এসে পৌঁছায়নি। বাড়ির অবস্থা খুবই শোচনীয়, একটা আসবাবপত্র ভালো নেই, সব ভেঙে চুরে পড়ে আছে। এখনও শান্ত হয়নি তাজ, মাথা চেপে ধরে হুঙ্কার ছাড়ছে একের পর এক। রাদীপ আঁতকে উঠল, দৌড়ে গেল তাজের কাছে। কি হয়েছে, এমন করছিস কেন? ওই মেয়েটা ওর সাহসী করে হলো, ড্যাম ইট। বলে পায়ের কাছে পড়ে থাকা ভাঙা চেয়ারটায় আর একটা লাথি মারল। ওই মেয়েটা কি করেছে, এতটা রেগে আছিস কেন? ওই মেয়েটা আমাকে কামড়ে দিয়েছে, আমার কাঁধে কুকুরের মতো কামড়ে দিয়েছে। এখন যদি আমার 14টা ইঞ্জেকশন লাগে? মানুষের কামড়ে ইঞ্জেকশন লাগে না, চিন্তা করিস না। ও আমাকে কুকুরের মতো কামড়ে দিয়েছে। ছোটোবেলায় আমার পাশে একটা কুকুরের কামড়ে দিয়েছিল, আমার গুনে গুনে 14টা ইঞ্জেকশন লেগেছিল। মেরে ফেলবো, আমি ওই মেয়েটাকে একদম মেরে দেবো। রাদীপের ভীষণ হাসিও পাচ্ছে, আবার খারাপও লাগছে। কিন্তু এই মুহূর্তে তাজকে শান্ত করা বেশি প্রয়োজন, না হয় হিতে বিপরীত কিছু হয়ে যেতে পারে। রাদীপ তাদের সাথে কথা বলতে বলতে তাজের অগোচরে ঘাড়ের কাছে একটা ইঞ্জেকশন পুশ করলো। আস্তে আস্তেই নিস্তেজ হয়ে গেল তাজ, ঢলে পড়ল রাদীপের উপর। রাদীপ একজন সার্ভেন্টের সাহায্যে রুমে শুইয়ে দিয়ে আবারও নিচে এলো। কোমরে হাত দিয়ে বিরহ মুখে ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে রাদীপ। তাজ দ্য গ্রেট আবরার তাজ, সে রোজ রোজ রেগে গিয়ে ভাঙচুর করবে, আর তা গোছানোর দায়ভার রাদীপের উপর। প্রতিদিন দিন নতুন নতুন ফার্নিচার কিনতে কিনতে হাঁফিয়ে উঠেছে সে। মাঝে মাঝে চিন্তা করে আর কিনবে না কোনো ফার্নিচার, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি, না ফার্নিচার থাকবে আর না ফার্নিচার ভাঙতে পারবে। কিন্তু সেখানেও ভেজাল। এই যে ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে বাড়ির মধ্যে সব আগের মতো ফার্নিচার না পেলে ঝামেলা শুরু করবে। এরপর ফার্নিচার না পেলে মানুষ ধরে না আবার আছাড় মারে। কবে যেন আবার রাদীপকেই ধরে আছাড় মারে, সেই ভয়েও ফার্নিচার কিনে ঘর সাজিয়ে রাখে সে। গাছে গাছে পাখি নাচছে, পলাশ আর কৃষ্ণচূড়ায় লাল হয়ে এসেছে গাছের ডাল। কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের আনাগোনা। মৌমিতা কলেজে এসেছে, আজ 2 দিন পর এসেছে। সেদিন যে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে, তারপর আর এই 2 দিন সাহস হয়নি কলেজে আসার। নীরাকে সাথে নিয়ে কলেজে এসেছে। মুখে অবশ্য মাস্ক আর মাথায় ক্যাপ দিয়ে এসেছে সে, যাতে ওই আগুন জোগা শয়তানের চোখে না পড়ে। সেদিনের জ্বরের ব্যথা এই 3 দিনে ছিল গালে। 3-4টা নাপা খেতে হয়েছে তাকে। আজ আবার চর মারলে শেষ মৌমিতা। প্রথম ক্লাস শুরু হয়েছে, বইটই এখনও কারোরই কেনা হয়নি। এই মুহূর্তে লাইব্রেরি ভরসা। লাইব্রেরি হলো জ্ঞানের ভাণ্ডার, সারি সারি বই দিয়ে তাকগুলো সাজানো। অবাক হয়ে সামনে তাকিয়ে আছে মৌমিতা। ছোট্ট শহরের মেয়ে হওয়ায় এত বড় লাইব্রেরি চোখে পড়েনি তার। মৌমিতাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নীরা এসে ধাক্কা দিল তাকে। কি দেখছিস এভাবে? মৌমিতা গোল গোল চোখেই বলল, কত বড় লাইব্রেরি? নীরা একগাল হেসে বলল, শুধু লাইব্রেরি দেখলেই হবে? যে কাজে এখানে এসেছিস সেটা কর। মৌমিতা লাইব্রেরিতে হাঁটছে আর বই খুঁজছে। বইয়ের তাকের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ কিছু একটার সাথে ধাক্কা খেয়ে 2 পা পিছিয়ে গেল সে। সামনে তাকাতেই দেখে সেই আগুন চোখা ছেলেটা ভ্রু কুঁচকে ওর দিকেই তাকিয়ে আছে, তবে আর চোখে আগুন নেই। মৌমিতা একটা মেকি হাসি দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই এক গম্ভীর পুরুষালী কণ্ঠের ডাকে থমকে গেল। তুমি সেই মেয়েটা না যে ওই দিন আমাকে কামড়ে দিয়েছিলে? ভরকে গেল মৌমিতা, নিজের দিকে তাকিয়ে দেখে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সব ঠিকই তো আছে। মাথায় ক্যাপ, মুখে মাস্ক, তারপরও এই ছেলেকে চিনল কীভাবে? মৌমিতা আমতা আমতা করে বলল,
কই কিসের কামড়? আরে আশ্চর্য, আমি আপনাকে কামড়াতে যাব কেন? তাজের সন্দেহ কমলো না, উল্টো এইভাবে আমতা আমতা কথা শুনে বেড়ে গেল। তাজ ভ্রুকুচকে 1 পা 2 পা করে মৌমিতার দিকে এগোচ্ছে, আর মৌমিতা ভয়ে 1 পা 2 পা করে পিছিয়ে যাচ্ছে। দেয়ালে পিঠ থেকে গেল মৌমিতার। এই রুমের মাঝে দেয়ালটা এলো আবার কোথা থেকে? হাত দিয়ে পেছনে পর্যবেক্ষণ করলো সে। না, এটা দেয়াল নয়, বইয়ের তাক। সামনে আগুন চোখা শয়তান, পেছনে বইয়ের তাক। দুয়ের মাঝে বেশ ভালোভাবেই ফেসে গিয়েছে মৌমিতা। পালানোর কোনো উপায় নেই। মৌমিতার এখন ইচ্ছে করছে তাকের মধ্যে ঢুকে যেতে। মৌমিতা আরও গুটিসুটি মেরে তাকের একদম সাথে লেগে গেল। হঠাৎ সামনে দাঁড়ালো যুবকটি, তাকে টেনে নিজের দিকে নিয়ে নিল। ধক ধক করে ধক 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 কারো হার্টবিট শোনা যাচ্ছে। মাথা উঁচু করে তাকিয়ে দেখে সেই আগুন চোখা শয়তান কেমন শান্ত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে, আর ও তার বুকের সাথে মিশে আছে। পেছনে তাকিয়ে দেখে কতগুলো বই পড়ে আছে, তার মানে বইগুলো তাকের ওপর থেকে পড়েছে। মৌমিতা আবারও তাজের বুকে মাথা রাখলো। কান পেতে তাজের হার্টবিট শুনছে। তাজ থমকে গেল। কি করছে এ মেয়ে? তাজের হৃদস্পন্দনের গতি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। অস্থির লাগছে তার। বুক থেকে ঠেলে সরিয়েও দিতে পারছে না মেয়েটিকে। কেমন অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে তার বুকের ভেতরটায়। কেমন শান্তি শান্তি। মিনিট 2 পর মৌমিতা নিজেই সরে গেল তাজের বুক থেকে। আপনার হার্টে কি কোনো প্রবলেম আছে? কেমন দ্রুত গতিতে চলছে, একদম ট্রেনের বেগে। থতমত খেয়ে গেল তাজ। কোনো উত্তর না দিয়ে দ্রুত পায়ে কেটে পড়লো মৌমিতার সামনে থেকে। মৌমিতা ভ্যাবলার মতো তাকিয়ে আছে তাজের দিকে। তার মনে এখন একটাই চিন্তা, এই ছেলের নির্ঘাত হার্টে সমস্যা আছে, তাও বড়সড় সমস্যা না। এইভাবে ট্রেনের বেগে কারো হার্ট চলে নাকি? মৌমিতার মনে তাজের জন্য দুঃখ লাগছে। ইস, কি এমন বয়স ছেলেটার, এর মধ্যে হার্টে এত বড় একটা রোগ বাঁধিয়ে বসেছে। সারা রাত ঘুম হয়নি তাজের। শুধু একটু পর পর বুকে হাত দিয়ে ভাবছে, সত্যি ওর হার্টে কি সমস্যা আছে? না হয় তখন অত দ্রুত কেন হার্টটা বিট করলো? মাথায় কাজ করছে না তার। নতুন একদিন, নতুন এক ভোর। রোদের আলোয় ঝলমল করছে যেন কলেজ প্রাঙ্গণ। কৃষ্ণচূড়া গাছটাই ফুল ধরেছে ব্যাপক। ইচ্ছে করছে দুটো ফুল ছিঁড়ে কানের গোড়ায় দিতে, কিন্তু অত উঁচুতে হাত যে মৌমিতার পৌঁছাবে না। অসহায়ের মতো মুখ করে কৃষ্ণচূড়া গাছটার দিকে তাকিয়ে আছে মৌমিতা। পাশেই দাঁড়ালো নীরা। দুইজনই মৌনতা পালন করছে। দুইজনই একই ভাবনায় বিভোর। কিভাবে ওই গাছটা থেকে দুটো কৃষ্ণচূড়া ফুল হাতে নেওয়া যায়? হঠাৎ তাদের পেছন থেকে মিষ্টি একটা কণ্ঠ ভেসে এলো। গাছের ফুল গাছেই সুন্দর, হাতে নয়। দুজনেই চকিত হয়ে পেছনে ফুলল। একজন সুদর্শন যুবক মিষ্টি হেসে ওদের দুজনের দিকেই তাকিয়ে আছে। মৌমিতা ভ্রুকুচকে বলল, আপনি কি করে জানলেন আমরা ফুল ছিঁড়তে চাইছি? যুবকটি আবারও মিষ্টি হাসি দিল। বলল, মানুষের মুখ দেখে মনের ভাষা পড়ার অসাধারণ ক্ষমতা রয়েছে আমার। নিজের গুণগান নিজেই গাইছেন নাকি? যুবকটি শরীর দুলিয়ে হাসলো, ঠোঁট কামড়ে বলল, তা অবশ্য বলতে পারো। যাই হোক, কোন ইয়ার? ফার্স্ট ইয়ার, ইংলিশ ডিপার্টমেন্ট। আপনি? আবার তাহলে দেখা হচ্ছে। যুবকটি পা বাড়ালো সামনের দিকে। কোনো ইয়ার বললে না তো? এতক্ষণে মুখ খুলল নীরা। এতক্ষণ তো সে এই সুদর্শন যুবককে মন ভরে দেখায় মগ্ন ছিল। তার ওই হাসিতেই যে ফাঁসির কাঠগড়ে পৌঁছে গেছে নীরা। যুবকটি পিছু ফিরে তাকালো, আবারও মিষ্টি একটা হাসি দিল। চমৎকার সেই হাসি। এত হাসি কেন মানুষটা? মুখে হাসির রেখা নিয়েই বলল, আমি রাদিফ ইমরোজ, প্রফেসর অফ ইংলিশ ডিপার্টমেন্ট। চমকে উঠল মৌমিতা আর নীরা। তারা এতক্ষণ তাদের ডিপার্টমেন্টের প্রফেসরের সাথে কথা বলছিল। ঘাবড়ে গেল দুজনেই। এই অল্প বয়সী যুবক যে প্রফেসর হবে ভাবতে পারেনি তারা। তাদের মতে প্রফেসর হবে গম্ভীর, রকচটা, বয়স্ক, চোখে চশমা থাকবে। কিন্তু না, এই যুবক ওদের সব ভাবনায় পানি ঢেলে এমন মিষ্টি হেসে অল্প বয়সে প্রফেসর পদক লাভ করেছে। মেকি হাসলো মৌমিতা, মাথা চুলকে বলল, সরি স্যার, আমরা আপনাকে চিনতে পারিনি। এনিওয়ে, আমি মমিতা, আর ও নীরা। নীরা ভ্যাবলার মতো তাকিয়ে আছে রাদিফের দিকে। শক পেয়েছে মেয়েটা। কলেজে আসতে না আসতেই প্রফেসরের ওপর ক্রাশ খেয়ে ফেলেছে সে। কি সাংঘাতিক! মমিতা খোঁচা মারল নীরাকে। হকচকে গেল নীরা। চোখের ইশারায় বলল, কিছু বল। হ্যাঁ, আমি নীরা। হেসে ফেলল রাদিফ। শান্ত কণ্ঠে বলল, ইটস ওকে, এত নার্ভাস হওয়ার কিছু নেই, আমি কিছু মনে করিনি।
ঘন কালো মেঘে ঢেকে গেছে আকাশটা। এখনই যেন বৃষ্টি নামবে, অসময়ের বৃষ্টি। এমনই বৃষ্টি বেশ ভালো লাগে মৌমিতার, তবে অসময়ের বৃষ্টি নয়। চারিদিকে কেমন গুমোট থমথমে একটা পরিবেশ। বসন্তের উজ্জ্বলতা যেন হারিয়ে গেছে এই অসময়ের বৃষ্টির নীরবতায়। বেশ বিরক্ত লাগছে মৌমিতার। ছাতা আনেনি সে, আনবেও বা কীভাবে? এভাবে মেয়ে বসন্তকালেও বর্ষাকালের ফিলিং নিতে হবে বুঝতে পারেনি। বাসায়ও ফিরতে হবে। একবার বৃষ্টি নেমে গেলে বৃষ্টি কখন থামবে তার কোনো নিশ্চয়তা নেই। 7-5 আর না ভেবে নেমে পড়ল মৌমিতা। রিক্সাগুলো আজ যেন বেইমানি করলো, কোনো রিক্সা যাবে না আজ। বিরক্ত হয়ে পায়ে হাঁটা ধরল সে, কিন্তু হায় কপাল, একটু দূরে যেতেই ঝুম বৃষ্টি শুরু হলো। আশেপাশে কোনো ছাউনি বা দোকানও নেই যে সেখানে গিয়ে একটু দাঁড়াবে। জায়গাটা কেমন নিস্তব্ধ, চারপাশে গাছপালায় ভর্তি। দিন দুপুরেই কেমন ভয় লাগছে মৌমিতার। বৃষ্টির কারণে রাস্তায় মানুষও নেই তেমন। কাঁধের ব্যাগটা শক্ত করে চেপে ধরে বৃষ্টির মধ্যে জোর কদমে হাঁটা শুরু করলো মৌমিতা। একটু দূরে যেতেই হঠাৎ করেই আর বৃষ্টি পড়ছে না মৌমিতার মাথায়। চারপাশে তাকিয়ে দেখে এখনও ঝুম বৃষ্টিই চলছে, শুধু ওর মাথায় বৃষ্টি পড়ছে না। চকিত হয়ে মাথার উপরে তাকায় মৌমিতা। একটা ছাতা ঝুলছে মৌমিতার মাথায়। পাশে তাকিয়ে ভরকে যায় সে। এ তো সেই আগুন চোখা শয়তানটা ওর দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে ওর মুখে মাস্ক বা মাথায় ক্যাপ নেই। ছেলেটা তো সহজেই চিনে যাবে সেদিন তাকে কামড়দাতা আর কেউ নয়, মৌমিতা। আশেপাশে তাকিয়ে দেখে এই জায়গাটা আগের থেকেও নিস্তব্ধ। এই মুহূর্তে ওকে মেরে গুম করে দিলেও কেউ টের পাবে না। জোরে হাঁটা ধরলো মৌমিতা, সাথে সাথে মৌমিতার মাথায় ছাতা ধরে হাঁটা ধরলো তাজ। মৌমিতা এবার দৌড় শুরু করলো, সাথে সাথে তাজও দৌড় শুরু করলো। দৌড়াতে দৌড়াতে বলল, কি করছেন, কি ভিজে যাচ্ছেন তো? দৌড় থামালো না মৌমিতা, আরও জোরে দৌড় দিল। সে যেন কোনো দৌড়ের রেসে নেমেছে। হাত টেনে ধরলো তাজ, তাল সামলাতে না পেরে পড়ল তাজের ওপর। ছিটকে গেল তাজের হাতের ছাতাটা। নিজের ভারসাম্য রাখতে জড়িয়ে ধরল মৌমিতার কোমর, কিন্তু শেষ রক্ষা আর হলো না। মৌমিতার কোমর জড়িয়ে নিচে পড়ে গেল সে, আর তার ওপর মৌমিতা। ঝুম বৃষ্টি, তার মধ্যে রাস্তায় শুয়ে আছে এক যুবক, আর তার ওপর এক যুবতী। বৃষ্টির ছোট ছোট ফোঁটাগুলো ভিজিয়ে দিচ্ছে তাদের। মৌমিতার মাথা বেয়ে ঠোঁটের উপর চুইয়ে চুইয়ে জমা হচ্ছে পানির বিন্দু। সেকেন্ড খানিক পার করেই সেই গোলাপি ঠোঁটের পানি পড়ছে তাজের ঠোঁটের ওপর। কেঁপে উঠল তাজ, হার্টবিট প্রচণ্ড গতিতে বেড়ে গেছে। সেই দ্বারা বেয়ে নেমে এলো এক শীতল রক্তস্রোত। এ কেমন অনুভূতি! ঘোর লেগে যাচ্ছে তাজের। মৌমিতা মাথা রাখলো তাজের বুকে, আবার কান পেতে শুনলো ছেলেটা ট্রেনের গতিতে চলা হার্টবিট। তাজের অস্থির লাগছে, ভেতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর চিন্তা ভাবনার উদয় হচ্ছে। তাকাতে পারছে না মৌমিতার দিকে। বৃষ্টিতে ভিজে তার শরীরের প্রতিটি ভাঁজে স্পষ্ট। আমি ঠিকই ধরেছিলাম, আপনার হার্টের প্রবলেম আছে। বৃষ্টির শব্দও শুনতে পায়নি তাজ। ভ্রুকুচকে তাকালো মৌমিতার দিকে। মৌমিতা একটু ঝুঁকে তাজের কানের কাছে গিয়ে বলল, ঢোক গেল তাজ। বুকের মধ্যে মনে হচ্ছে কেউ হাতুড়ি পেটা করছে। ধাক্কা মেরে নিজের ওপর থেকে ফেলে দিল মৌমিতাকে। দ্রুত বেগে উঠে দাঁড়ালো। পাশে পড়ে থাকা ছাতাটা তুলে মৌমিতার হাতে ধরিয়ে দিয়ে গটগট করে হাতা ধরল। একটু যেতেই আবারও কিছু একটা ভেবে ফিরে এলো। নিজের গায়ের শার্টটা খুলে ফেলল। মৌমিতা ভরকালো, থমকালো, চমকে গেল। এই বৃষ্টির মধ্যে নিস্তব্ধ জায়গায় উদম গায়ে ওর সামনে এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। তার শরীর চুইয়ে চুইয়ে বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি পড়ছে। ধ্রিম ধ্রিম আওয়াজ হচ্ছে মৌমিতার বুকে। বুকে হাত দিয়ে চেপে ধরল মৌমিতা। এবার ওর হার্টে কোনো সমস্যা হলো না তো? না হয় এমন ধ্রিম ধ্রিম আওয়াজ করছে কেন? আর এই ছেলেটাই বা কেন ওর সামনে এমন উদম হলো? কোনো ক্ষতি করবে না তো? ঢোক গিলে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে মৌমিতা। কিন্তু মৌমিতাকে অবাক করে দিয়ে শার্টটা ওর শরীরে ভালোভাবে পেঁচিয়ে দিয়ে আবারও গটগট করে চলে গেল ছেলেটা। মৌমিতা হতবাক হয়ে তাজের দিকে তাকিয়ে আছে। রুমে দম মেরে বসে আছে তাজ। বৃষ্টি এখনও পুরোপুরি থামেনি। একটু আগের ঘটনার স্মৃতিচরণ করছে আর ঢোক গিলছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আজ ওকে কেউ ছুঁয়েছে বলে একটুও রাগ লাগছে না, ভাঙচুরও করছে না। উল্টো মনের মধ্যে প্রশান্তি লাগছে। একটু আগে নিস্তব্ধ নির্জন জায়গায় তাজের বাড়ি। এই ব্যস্ত শহরের কোলাহল এখানে পৌঁছায় না। চারিদিকে একটু বেশি গাছগাছালির কারণে রাস্তা থেকে ওর বাড়িটা ভালোভাবে দেখা যায় না। প্রতিদিন সকাল হয় তার প্রকৃতির সাথে। শহরের জঞ্জট, কোলাহল, ব্যস্ততা, ভিড়ের থেকে তার প্রশান্তি মিলে এই প্রকৃতির কাছে। তাই এই স্থানেই তার বাড়িটা নির্মাণ করা। বারান্দায় দাঁড়িয়ে কফি হাতে অসময়ের এই ঝুম বৃষ্টি উপভোগ করছিল তাজ। চারপাশ দেখতে দেখতে হঠাৎ চোখ পড়ল রাস্তার দিকে। একটা মেয়ে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে হেঁটে যাচ্ছে। মেয়েটার মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না। এক পলক দেখতেই মেয়েটার প্রতি মায়া হচ্ছে খুব। একবার ইচ্ছে করছে মেয়েটাকে ছাতাটা দিয়ে আসতে, আরেকবার ইচ্ছে করছে না।
বেশ কিছুক্ষণ দোনামোনায় ভুগে শেষমেশ ছাতাটা নিয়ে গেল মেয়েটার কাছে। কথায় বলে অসময়ের বৃষ্টি অসুস্থতা নিয়ে আসে, আর সেখানে কাক ভেজা ভিজেছিল মৌমিতা। সারা দিন রাত এখন তার হাঁচি কাশিতেই পার হয়ে যাচ্ছে। মাঝে মাঝে তো ইচ্ছে করছে নাকটাই কেটে ফেলে দিতে। উজ্জ্বল শ্যামলা রঙের মুখমণ্ডলে যেন নাকটা ফুলে কেঁপে টমেটোর মতন রূপ ধারণ করেছে। সকাল থেকে মৌমিতা একের পর এক হাঁচি দিচ্ছে, আর মৌমিতা সেই হাঁচিগুলো গুনছে। এই নিয়ে 97টা হাঁচি দিয়েছে, আর 3টে হলেই সেঞ্চুরি। মাথাটাও ভার হয়ে আছে, জ্বর আসবে হয়তো। অসুস্থতা নিয়েও কলেজে এসেছে মৌমিতা। উদ্দেশ্য তাজের শার্টটা ফেরত দেওয়া। একটা অপরিচিত ছেলের শার্ট, তাও আবার তার থাপ্পড়দাতা। তার শার্টের কোনো জায়গা নেই মৌমিতার বাসায়। কলেজে এসে তন্ন তন্ন করে খুঁজেও তাজের দেখা পায়নি মৌমিতা। শেষমেশ বিরক্ত হয়ে লাইব্রেরিতে ঢুকলো সে। সারা কলেজ খুঁজে এলো, তার দেখা নেই। সে লাইব্রেরিতে বসে বই পড়ছে। তবুও শেষমেশ কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেয়েছে বলে স্বস্তির নিঃশ্বাস ফেললো মৌমিতা। এগিয়ে গেল তাজের কাছে, টেবিলের উপর একটা শপিং ব্যাগ রাখলো। তাজ ফিরেও তাকালো না, সে এখনও বই পড়ছে। অসুস্থ শরীর নিয়ে দাঁড়িয়ে থাকতে বিরক্ত লাগছে মৌমিতার, কিন্তু তাজ তো পাত্তাই দিচ্ছে না। এবার অধৈর্য হয়ে বলল, এই যে আপনার শার্ট। তাজ বইয়ের দিকে তাকিয়েই ভাবলেশীনভাবে জবাব দিল, কারো ব্যবহার করা জিনিস আমি ব্যবহার করি না। এবার বেশ মেজাজ গরম হচ্ছে মৌমিতার। এই অসুস্থ শরীর নিয়ে এত কষ্ট করে শার্টটা ফেরত দিতে এসেছে, আর এই লোক কিনা এখন শার্ট নেবে না, ভাব নিচ্ছে। তুই শার্ট নিবি না ভালো কথা, যখন শার্টটা দিয়েছিলি তখন বলে দিতি। মৌমিতা রেগে গেল, দাঁতে দাঁত চেপে বলল, আমার ব্যবহার করা শার্ট পরবেন না, তার মানে আপনি শার্ট নেবেন না? মুখের সামনে বইটা বন্ধ করলো তাজ। শান্ত কণ্ঠে বলল, সন্দেহ আছে কোনো? তাহলে আমি এত কষ্ট করে শার্টটা ধুয়ে শুকিয়েছি কেন? আমি কি ধুতে বলেছি নাকি? আগুন চোখে শয়তান কোথাকার। তাজ উঠে দাঁড়ালো, দাঁতে দাঁত চেপে বলল, কি বললে? আমার নাম তাজ, আবরার তাজ। তাজ হোক না ফাজ হোক, তাতে আমি কি করব? নাচবো নাকি? মেয়ে নাগিন নাগিন। হোয়াট দ্য হেল? কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। আমি থার্ড ইয়ার। সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? কোচ সিনিয়র, বড় জোর 2 বছরের বড়। 2-1 বছরের বড়রা আজকাল সিনিয়র হয় না। আমার বয়স কত জানো তুমি? ক্লাস গ্যাপ গেছে, তাই থার্ড ইয়ার। না হয় এখন মাস্টার্সে থাকতাম। ও, আপনি তাহলে আদু ভাই। ইউ কি? বলুন বলুন। হঠাৎ ঝাপসা হয়ে এলো মৌমিতার চোখের সামনে। মাথাটা কেমন ঘুরছে, ঢলে পড়লো তাজের বুকে। হকচকিয়ে উঠল তাজ। জ্ঞান হারিয়েছে মেয়েটা। বাহু ধরে কয়েকবার জাকালো, হুঁশ ফিরছে না। জ্বরে মেয়েটার শরীর পুড়ে যাচ্ছে। রাগ উঠছে তাজের। এই মেয়েটাকে এই শরীরে কলেজে কে আসতে বলেছে? মৌমিতাকে কোলে তুলে নিল তাজ। রাদীফকে একটা কল লাগিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। প্রায় 1 ঘন্টা পর জ্ঞান ফিরেছে মৌমিতার। চোখ পিটপিট করে খুলে আবারও বন্ধ করে নিল ও চোখ দুটো। ধীরে ধীরে চোখ খুলতেই চমকে উঠে বসলো। হাতে টান পড়ল, পাশে তাকিয়ে দেখে হাতে স্যালাইন লাগানো। আশেপাশে ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারলো ও হসপিটালে। ওর বেডের পাশে 2টো টুলে বসে আছে তাজ আর রাদীফ। মৌমিতার জ্ঞান ফিরতেই রাদীফ ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে মৌমিতা? জি স্যার, এখন একটু ভালো লাগছে। রাদীপের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে তাজ। এই মৌমিতাটাকে বোঝার চেষ্টা করছে। অবশেষে বুঝতে পারলো এই মেয়েটার নামই মৌমিতা। গত কয়েকদিনে এই মেয়েটার সাথে এত ইনসিডেন্ট হলেও মেয়েটার নামটা অজানা ছিল। আমার কি হয়েছিল স্যার? আমি এখানে কেন? তাজ ভ্রুকুচকে জবাব দিল, আপনি নাগিন নাগিন ডান্স দিতে দিতে বেহুশ হয়ে গিয়েছিলেন। তারপর আপনার ওই ময়দার বস্তার মধ্যে শরীরটা কোলে নিয়ে আমি হাসপাতালে এসেছি। অসহ্য। একদম বাজে কথা বলবেন না, আমি মোটেও ভারী নই। না, আপনি তো ভারী না। আপনি রীতিমতো একটা ছোটোখাটো জলহস্তি। এই কি বললেন? আমি জলহস্তি? তাহলে আপনি তো হাতি। এই দুজনের ঝগড়া দেখে শিহরিত রাদীফ। তাজকে সে কখনো এইভাবে কারোর সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে দেখেনি। দুইজনের ঝগড়ার মধ্যেই হন্তদন্ত হয়ে কেবিনে ঢুকলো নীরা। ছুটে গেল মৌমিতার কাছে, অস্থির কণ্ঠে শুধালো, এখন কি অবস্থা? মলিন হাসলো মৌমিতা, বলল, এই তো ভালো আছি, তুই এত অস্থির হোস না। অস্থির হচ্ছে কি সাদে? এই অবস্থায় তোকে বারবার বলেছি কলেজে যাওয়ার দরকার নেই, দরকার নেই, তবুও লাফাতে লাফাতে চলে গেলি। তোর কিছু হয়ে গেলে আন্টিকে আমি কি জবাব দেবো? এত অস্থির হবে না, ও এখন ভালো আছে।
পুরুষালী কণ্ঠ শুনে পাশে তাকালো নীরা। দুজন সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। রাদিফকে দেখে হৃদয়ে ঘন্টি বাজা শুরু করে দিয়েছে তার। মমিতার সাথে কথা বলায় এত মগ্ন ছিল যে পাশে খেয়ালই করেনি সে। কিন্তু এখন বেশ লজ্জা লাগছে। কেবিনে মমিতা ছাড়াও আরও দুইজন জলজান্ত মানুষ দাঁড়িয়ে আছে, সেই খেয়াল না করে কিভাবে পারলো নীরা। মাথা নিচু করে বলল, সরি, আমি আপনাকে দেখিনি। রাদিফ হাসি মুখে উত্তর দিল, ইটস ওকে। বিরক্ত লাগছে তাজের। হাসপাতালের ফিনাইলের গন্ধ সে একদম সহ্য করতে পারে না, তবুও এতক্ষণ নাক মুখ আটকে বসেছিল এখানে। রাদীপ বারবার চলে যেতে বললেও সে যায়নি। কেন যেন মেয়েটাকে একা রেখে যেতে মন সায় দেয়নি তার। এখন তো নীরা চলে এসেছে, এখন যাওয়াই যায়। রাদীপের দিকে তাকিয়ে বলল, এখন তো ওনার পরিচিত মানুষ চলে এসেছে, আমরা এখন তাহলে চলে যাই কাকাই। কাকাই? রাদীপ ঠোঁট প্রশস্ত করে একটা হাসি দিয়ে বলল, হ্যাঁ, আমরা চাচা ভাইপো। আপনার যে এমন একজন ড্যামনা বুড়ো ভাইপো আছে বুঝেই যায় না। আপনাকে খুব ইয়াং লাগে। ভ্রু কুচকে এলো তাজের। রাগ তরতর করে মাথায় চড়ে বসলো, দাঁতে দাঁত চেপে বলল, কি বললেন? আমি ট্যামনা বুড়ো? ভেঙচি কাটলো মৌমিতা। ভাবলেশীনভাবে বলল, তা নয়তো কি, শুধু কি ড্যামনা বুড়ো, সাথে আদু ভাইও। দেখলে কাকাই, কি বললেই বচেত মেয়েটা, আমি নাকি ট্যামনা বুড়ো, আবার আদু ভাই। এ না পেরে এখন কাকার কাছে বিচার দিচ্ছে, বাচ্চা পোলাই পান। মুখ সামলে কথা বলবেন, নয় মুখ কিন্তু ভেঙে দেব। আসছে আমার মুখ ভাঙতে, আসুন দেখি কার গায়ে কত জোর। দেখা যাক তাহলে। বলে তাজও শার্টের হাতা ফোল্ড করতে করতে এগিয়ে গেল মৌমিতার দিকে। অবস্থা বেকায়দা। এই মুহূর্তে তাজকে এখান থেকে সরাতে হবে, না হয় ঝামেলা হয়ে যেতে পারে। রাদীপ টেনে নিয়ে গেল তাজকে। এখানে তাজ থাকা মানেই বিপদ। তাজ তো কিছুতেই যাবে না, কিন্তু রাদীপও নাছোড়বান্দা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাকে যেতেই হলো রাদীপের সাথে। তবে যাওয়ার আগে মৌমিতাকে ওয়ার্নিং দিয়ে গেল, দেখে নেব। আমি জানি আমি সুন্দরী, তাই বলে আপনি এভাবে বারবার দেখবেন? নীরা মুখ চেপে ধরল মৌমিতার। এই মেয়েটা কখন কি বলে কোনো ঠিক ঠিকানা নেই, শুধু বয়সই বেড়েছে, বুদ্ধিটা এখনও বাচ্চাই রয়ে গেল। বসন্তের কোকিলের কুহু ডাকে মুখরিত চারিদিক। গাছে গাছে নেচে বেড়াচ্ছে অতিথি পাখি। নবীনদের বরণে সজ্জিত হয়েছে পুরো কলেজ। মৌমিতা আর নীরা কেবলই কলেজে প্রবেশ করেছে। দুজনেই লাল শাড়ি জড়িয়েছে শরীরে। অনুষ্ঠানে সব মেয়েরাই লাল শাড়ি আর ছেলেরা সবুজ পাঞ্জাবি পরেছে। এ যেন বাংলাদেশের পতাকার রং ধারণ করেছে। যেখানে যেখানে ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় দাঁড়িয়ে আছে, সেখানে তো দেখেই মনে হচ্ছে চলতে ফিরতে কিছু পতাকা দাঁড়িয়ে আছে। মৌমিতা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক দেখছে, আর মনে হচ্ছে না এটা কোনো নবীন বরণের উৎসব। মনে হচ্ছে এটা 26শে মার্চ অথবা 16ই ডিসেম্বরের অনুষ্ঠান। চারিদিকে চোখ বুলাতে বিলাতে হঠাৎ নজর গেল এক সুদর্শন যুবকের দিকে। এত মানুষের ভিড়ে খুব সহজেই তাকে আলাদা করা যাচ্ছে। কলেজের সব নারী পুরুষ লাল আর সবুজ রঙে সাজলেও এই ভদ্রলোক নীল রঙের একটা শার্ট পরেছে। ভ্রু কুচকে এলো মৌমিতার। বিরক্তি নিয়ে যুবকের মুখের দিকে তাকাতেই বিরক্তি উবে গেল, কারণ এই বিরক্তির কোনো মানে নেই। এই লোকের দ্বারা সবই সম্ভব। দ্য গ্রেট আবরার তাজ, আগুন চোখা শয়তান, এই একটাই পিস আছে এই পৃথিবীতে যে সবসময় পৃথিবীর উল্টো পথে চলে। শুধু চলে না, দৌড়ায়। কৃষ্ণচূড়া গাছটাই আজ লাল রঙা ফুলে ফুলে ভরে গেছে। সেও যেন আজ নতুন এক রূপ ধারণ করেছে। মৌমিতার শখ জেগেছে কৃষ্ণচূড়া গাছটার নিচে দাঁড়িয়ে এই লাল শাড়ি আর খোলা চুলে কতগুলো ছবি তুলবে। নীরাকে টেনে নিয়ে গেল কৃষ্ণচূড়া গাছটার নিচে, কিন্তু সেখানে গিয়ে মেজাজটা চড়ে গেল। এই ঢ্যামনা বুড়োটা এখানে বইয়ে মুখ গুজে বসে আছে। বই পড়ার জন্য লাইব্রেরি আছে, সেখানে না গিয়ে পড়তে আসে এই কৃষ্ণচূড়া গাছটার নিচে। ধপধপ করে হেঁটে দাঁড়ালো তাজের সামনে। তাজ একবারও তাকালো না মৌমিতার দিকে। সে এখনও বইয়ের দিকেই তাকিয়ে আছে। মেজাজ আরও বিগড়ে যাচ্ছে মৌমিতার। রেগে বলল, আর মিস্টার আগুন চোখা শয়তান, এখান থেকে উঠুন, আমি ছবি তুলব। তাজ বই থেকে মুখ তুলে এক পলক মৌমিতার দিকে তাকালো। কিছু না বলে আবারও বইয়ে মুখ গুজল। শাড়ি পরিহিত কোনো নারীর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকাটা উচিত নয় বলে মনে করে তাজ। শাড়ি পরিহিত নারীরা পুরুষদের প্রেমে ফেলতে যেন এক্সপার্ট। আর এই মুহূর্তে মৌমিতার দিকে এক নজর তাকিয়ে যেন চোখ ঝলসে যাচ্ছিল তার। মৌমিতা আবারও বলল, কি হলো, কথা শুনছেন না আপনি? উঠুন, আমি ছবি তুলব। তাজ বইয়ে মুখ গুজেই বলল, উঠবো না আমি, এখানে আমি আগে বসেছি। ছবি তোলার হলে অন্য কোথাও গিয়ে তুলুন, এখানে নয়। আমি তো এখানেই ছবি তুলব, দেখি কে আটকে আমাকে। ধপ করে বসে পড়ল তাজের পাশে। নীরাকে বলল, আই নীরা, ছবি তুলতো আমার, আর অবশ্যই এই আদু ভাইকে নিয়ে তুলবি।
ফেসবুকে ছবিটা পোস্ট করে ক্যাপশন দিব, এক বিংশ শতাব্দীর আদু ভাই। তাজ কটমট করে মৌমিতার দিকে তাকালো। যখনই দেখা হয় তখনই এই মেয়েটা ওকে উল্টাপাল্টা নামে ডাকবে। মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা শুরু করে দিয়েছে যেন। রাগ যেন ধরছে না তাজের, ইচ্ছে তো করছে মেয়েটাকে তুলে আছাড় মারতে। হঠাৎ এক হাতে মৌমিতার মাথার চুল টেনে ধরল তাজ। আকস্মিক ঘটনায় হকচকে গেল মৌমিতা। যখনই বুঝলো ব্যাপারটা কি হচ্ছে, সাথে সাথে দুই হাত দিয়ে তাজের চুল টেনে ধরল মৌমিতা। তাজও বা পিছিয়ে থাকবে কেন, সেও অন্য হাতটা দিয়ে মৌমিতার চুল টেনে ধরলো। মৌমিতা ব্যথায় আর্তনাদ করে উঠল, আরও জোরে টেনে ধরল তাজের চুল। এই বচ্চাত মেয়ে, চুল ছাড়ুন, লাগছে আমার। আপনি আগে ছাড়ুন, আপনি কেন ধরেছেন আমার চুল? ব্যাটা আগুন চোখা শয়তান একটা। ধরেছি, বেশ করেছি, আরও ধরবো। তাহলে আমিও ধরেছি, বেশ করেছি। তবে রে। বলে বলে তাজও মৌমিতার চুল আরও জোরে টেনে ধরল। দাড়ি ছাড়ুন, লাগছে আমার। লাগার জন্যই তো ধরেছি। এটা কিন্তু চিটিং, আপনি আমার দাড়ি ধরতে পারেন না। যুদ্ধের ময়দানে শত্রুকে হারাতে সব জায়েজ আছে আদু ভাই। একদম আমাকে আজে বাজে নামে ডাকবেন না, এই বলে দিলাম। ডাকবো, 100 বার ডাকবো। কি করবেন কি? মৌমিতা এবার একটা শয়তানি হাসি দিয়ে তাজের মুখের দিকে তাকালো। ফর্সা গালে তাজের চাপ দাড়ি, মোটামুটি একটু বড়ই আঙুল দিয়ে ধরা যাবে। মৌমিতা এক হাতে তাজের চুল আর এক হাতে তাজের দাড়ি টেনে ধরল। ইতিমধ্যে আশেপাশে ছোটোখাটো একটা জটলা পেকে গেছে। উৎসুক জনতা বেশ উৎসাহ নিয়েই চলাচলি দেখছে। পুরো কলেজেও এর মধ্যে ছড়িয়ে পড়েছে 3rd ইয়ারের বদমেজাজি আবরার তাজ ফার্স্ট ইয়ারের একটা মেয়ের সাথে চুলাচুলি করছে। তাজ আবার পুরো কলেজে তার বদমেজাজি স্বভাবের জন্য বেশ বিখ্যাত। কলেজের অন্যান্য ছাত্রছাত্রীরা তার মেজাজকে একটু ভয় পায়, সবাই তার কাছ থেকে দূরে দূরে থাকে। সে নিজেও কারোর সাথে মেশে না। উৎসুক জনতা অধীর আগ্রহে অপেক্ষা করছে কে জিতবে। ইতিমধ্যে মেয়েরা সব জোট গঠন করেছে মৌমিতা জিতবে। তারা রীতিমতো মৌমিতা মৌমিতা করে স্লোগান শুরু করেছে। ছেলেরাও কম যায় কিসে, তারাও তাজ তাজ বলে চিল্লাচিল্লি শুরু করেছে। চুলোচুলির ঘটনা রাদিফের কানে পৌঁছাতেই ছুটে এলো সে। পুরো পরিস্থিতি দেখে বিস্ময়ে ধাওয়া হয়ে গেছে। যে ছেলেকে কেউ একটু ছুঁয়ে দিলে পুরো বাড়িতে ভাঙচুর চালিয়ে সব ফার্নিচারগুলোকে শহীদ বানিয়ে দেয়, সে আজ একটা মেয়ের সাথে এভাবে চুলোচুলি করছে। অবিশ্বাস্য। রাদিফকে দেখেই তার কাছে ছুটে এলো নীরা। অস্থির হয়ে বলল, স্যার ওদের থামান। হুঁশ ফেললো রাদিফের, দৌড়ে গিয়ে ঝাপটে ধরল তাজকে। তাকে ছাড়ো আমাকে, আজ আমি এই বজ্জাত মেয়েটার সব চুল ছিঁড়ে ফেলবো। নীরাও মৌমিতাকে টেনে ধরলো। ছাড় নীরা, আজ আমি এই আগুন চোখা শয়তানটার সব দাড়ি ছিঁড়ে ফেলবো। এসো, ছেড়ে দেখো, আমার পাল ছিঁড়বে তুমি। ছি, কি অশ্লীল আপনি আদু ভাই। যাই হোক, আপনি কেন আমায় তুমি করে বললেন? থতমত খেয়ে গেল তাজ। সত্যি তো, ও মৌমিতাকে তুমি করে বলেছে। ঝগড়ায় ঝগড়ায় কখন যে আপনি থেকে তুমি হয়ে গেছে খেয়ালই করেনি। কিন্তু এখন ঝগড়ার সময়, কিছুতেই ঝগড়া হারা যাবে না। সে যা করেই হোক না কেন জিততেই হবে। বলেছি 100 বার বলবো, তুমি আমার ছোট, তুমি করে বলতেই পারি। হ্যাঁ হ্যাঁ, আপনিই তো আদু ভাই। অনেক কষ্টে নীরা আর রাদিফ মিলে মৌমিতা আর তাজের চুলোচুলি ছাড়ালো। দুজনের অবস্থায় পাগল প্রায়। চুলের ওপর দিয়ে মনে হচ্ছে কোনো শক্তিশালী ঘূর্ণিঝড় বয়ে গেছে। হঠাৎই সবাইকে অবাক করে দিয়ে তাজ দৌড়ে এসে মৌমিতাকে নিজের সাথে জড়িয়ে নিল। পারলে যেন বুকের মধ্যে ঢুকিয়ে নেয়। পুরুষালী বলিষ্ঠ দুই হাত দিয়ে চেপে সবার চোখের আড়াল করে রেখেছে মৌমিতার কোমর। আকস্মিক ঘটনায় হকচকে উঠল মৌমিতা। আশেপাশে সবাই হতবাক। এই কলেজে ভর্তি হয়েছে পর থেকে এই বদমেজাজি তাজের আশেপাশে কোনো মেয়ে না জেনে যদি কখনো তাজের সৌন্দর্য দেখে তাদের কাছে ঘেঁষতে চেয়েছে, তাহলে চড় থাপ্পড় খেয়ে ফিরতে হয়েছে। আর সেই ছেলে কিনা পুরো কলেজের সামনে একটা মেয়েকে এভাবে জড়িয়ে ধরেছে। বিস্ময়ে ধাওয়া হয়ে গেছে রাদিফ আর নীরা। মৌমিতা এতক্ষণ চুপ ছিল। আকস্মিক ঘটনায় সে কোনো এক ঘোরে চলে গিয়েছিল। ঘোর কাটতেই হাত পা চড়াচড়ি শুরু করেছে তাজের কাছ থেকে ছোটার জন্য। সবাইকে আরেক দফা অবাক করে দিয়ে এবার তাজ নিজের কাঁধে তুলে নিল মৌমিতাকে। কেউ কিছু বলার আগেই হনহন করে হাঁটা ধরল। মৌমিতা তাজের পিঠে কিল ঘুষি মারছে আর বলছে, নিচে নামান আমাকে। কোথায় নিয়ে যাচ্ছেন? অসভ্য লোক একটা, এইভাবে একটা মেয়েকে কাঁধে তুলে নিচ্ছেন, লজ্জা করে না? তাজ মৌমিতাকে কাঁধে নিয়ে ভাবলেশীনভাবে হেঁটে চলেছে। সে যেন মৌমিতার কথা শুনতেই পায়নি। কিছু সময় পর একটা ফাঁকা রুমে এসে নামিয়ে দিল মৌমিতাকে। মৌমিতা কিছু বলার আগে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল তাজ। শান্ত কণ্ঠে বলল, তোমার কোমর থেকে শাড়ি সরে আছে, পেট দেখা যাচ্ছে, বুক থেকে আঁচল সরে আছে, শাড়িটা ঠিক করে নাও।
তাজের কণ্ঠস্বর শান্ত, কিন্তু কথাগুলো যেন ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর লজ্জাজনক কথাগুলো কর্ণকুহরে পৌঁছাতেই গাল দুটো লাল হয়ে গেছে মৌমিতার। লজ্জায় কান দুটো ঝাঁঝা করছে। আমি বাইরে দাঁড়াচ্ছি, তোমার হলে বেরিয়ে আসো। বলে দরজাটা টেনে দিয়ে বাইরে দাঁড়ালো তাজ। মৌমিতা শাড়িটা ঠিক করার সে কখন থেকে চেষ্টা করছে, কিন্তু পারছেই না। বাসায় যখন শাড়িটা পরেছিল তখন কুচিটা নীরা ধরেছিল, তখন চুলোচুলিতে কুচিটাও এলোমেলো হয়ে গেছে। কুচিটা কেউ না ধরলে ঠিকও করতে পারছে না। এই জন্যই মৌমিতার মাঝে মাঝে মনে হয় শাড়ির কুচি ধরার জন্য হলেও একজন তুমি চাই, কিন্তু সে সিঙ্গেল, পিওর সিঙ্গেল। দরজাটা খুলে শুধু মাথাটুকু বের করে তাকালো মৌমিতা। শুনছেন? তোমার হলে বেরিয়ে এসো। হয়েছে তোমার? একটু নীরাকে ডেকে দিবেন? কল করো, ওকে? আমার মোবাইলটা ওর কাছেই। কি কাজে লাগবে নীরাকে? না মানে শাড়িটার কুচিটা একটু ধরতে হতো। দরজা ঠেলে ভেতরে ঢুকলো তাজ। বসে পড়লো মৌমিতার পায়ের কাছে। হাত দুটো উঁচু করে মৌমিতার শাড়ির কুচিটা ধরতে সরে গেল মৌমিতা। কি করছেন কি? তাজ ভাবলেশীনভাবে জবাব দিল। শাড়ির কুচি ঠিক করছে। তাজ খুব সাবধানে শাড়ির কুচিটা ঠিক করে দিয়ে বেরিয়ে গেল। মৌমিতা সেখানেই দাঁড়িয়ে আছে। ছেলেটাকে যতটা খারাপ ভেবেছিল ততটাও খারাপ নয়। ছেলেটার প্রতি দিন দিন যেন তার কৌতূহল বেড়েই যাচ্ছে। লাইব্রেরিতে বসে বই পড়ছে তাজ, আর তার আশেপাশে ঘুরে ঘুরে তাকে দেখছে মৌমিতা। এভাবেই কেউ কাউকে দেখলে পড়া যায়? এই মেয়ের জ্বালায় কৃষ্ণচূড়া গাছের নিচ থেকে লাইব্রেরি এসেছে, এই মেয়ে এখানে এসেও হাজির। শান্তি নেই কোথাও। ধাপ করে হাতের খোলা বইটা বন্ধ করে অগ্নিদৃষ্টিতে মৌমিতার দিকে তাকালো তাজ। কি চাই? তখন আমার চুল ধরে টেনের শান্তি হয়নি, এখন আরও টানাটানির বাকি আছে? আসলে আমি আপনাকে ধন্যবাদ দিতে এসেছিলাম, তখন হেল্প করার জন্য। যাক, তাহলে তোমার কৃতজ্ঞতা বোধ আছে। কি বলতে চাইছেন আপনি? তাজ মৌমিতার চোখে চোখ রেখে বলল, অকৃতজ্ঞ পশ্চাৎ মেয়ে। আগুন চোখার ড্যামরা বুড়ো আদু ভাই। দেখো, তোমার সাথে এই মুহূর্তে আমার ঝগড়া করার মোটে ইচ্ছে নেই। আপনি কি বলতে চাইছেন আমি ঝগড়া করি? দীর্ঘশ্বাস ফেলল তাজ। এই মেয়ের সাথে কথা বলে কোনো লাভ নেই, যাই বলুক ঝগড়া লাগবেই। এতক্ষণে চুল টানাটানিতে মাথা বেশ ধরেছে তাজের। তাজ আর কথা না বাড়িয়ে লাইব্রেরি থেকে চলে গেল। সন্তানের জন্য বাবা মায়ের ভালোবাসা যেন অপরিমেয়। সন্তানকে একটু চোখের আড়াল করলে যেন পাগল হয়ে যায় তারা। এই তো কয়দিন হলো মৌমিতা সিলেট থেকে ঢাকায় এসেছে। 1 মাসও বোধহয় হয়নি। এর মধ্যে রোজ সকাল বিকাল দুবেলা কথা হয়। এর মধ্যেই মৌমিতার বাবা মা এসে হাজির ঢাকায়। তার মা মেয়ের জন্য কেঁদে কেটে ভাসিয়ে দিচ্ছে। তাই আতিকুর রহমান মৌমিতার বাবা আর উপায় না পেয়ে বাধ্য হয়ে ঢাকায় নিয়ে এসেছে। কলেজে যায়নি আজ মৌমিতা, বাবা মায়ের সাথে সময় কাটাচ্ছে। এদিকে তাজের আজ আর কলেজে মন টিকছে না, কোথাও মৌমিতার দেখা পাচ্ছে না। তাহলে কি সে আজ কলেজে আসেনি? এই কদিন মেয়েটার সাথে ঝগড়া করতে করতে যেন মেয়েটা তার অভ্যাসে পরিণত হয়েছে। 2 চোখ শুধু মৌমিতাকেই খুঁজছে। রাজীব এসে তাজের পাশে দাঁড়ালো, শান্ত কণ্ঠেই বলল, সে আজ আসেনি, তুই হক চকিয়ে গেল তাজ। আমতা আমতা করে বলল, কাকে কি বলছো? কে আসেনি? তুই যার জন্য অস্থির হচ্ছিস। আমি কারোর জন্য অস্থির হচ্ছি না। সবার চোখে ফাঁকি দিতে পারলেও আমার চোখে ফাঁকি দিতে পারবি না। আমি তোকে ভালোভাবেই চিনি। ভুল চেনো তুমি। সময় বলে দিবে কে ভুল কে সঠিক। চলে যাচ্ছিল রাদীপ, হঠাৎ তাদের প্রশ্নে থমকে দাঁড়ালো। সে আজ আসেনি কেন? মুচকে হাসলো রাদীপ, বলল, তার বাবা মা এসেছে। তার সাথে কলেজে না আসার সম্পর্ক কি? বাবা মা এসছে বলে কলেজ ফাঁকি দিতে হবে? শেষের কথাটা একটু জোরেই বলল তাজ। শরীর দুলিয়ে হাসলো রাদীপ, কৌতুকের সুরে বলল, কেমন রহস্যজনক একটা গন্ধ পাচ্ছি। এভাবে কলেজ ফাঁকি দিলে রেজাল্ট খারাপ হবে, তাই বলছিলাম, আর কিচ্ছু না। হ্যাঁ তাই তো, রেজাল্ট খারাপ হবে। তোর তো দেখছি মৌমিতাকে নিয়ে অনেক চিন্তা। বাজে কথা বলা বন্ধ করো তো। বলে গটগট করে চলে গেল তাজ। রাদীপ আবারও শরীর দুলিয়ে হেসে ফেলল। বসন্ত প্রায় শেষের দিকে। ভাবসা গরমে তেজি হয়ে উঠছে চারপাশ। গ্রীষ্মের আগমনী বার্তা দিচ্ছে। মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে গেছে। রাস্তার পাশে ডোবাগুলো চৈত্রে শুকিয়ে গেছে। অবলা প্রাণীদের যেন পানির হাহাকার লেগেছে। মৌমিতা আজ কলেজে এসেছে। এ কয়দিন বাবা মা আসায় কলেজে আসেনি। কয়েকটা দিন পর কলেজে এসে বেশ ভালো লাগছে তার। চারিদিকে ছাত্রছাত্রীদের সমাগম। 4 দেয়াল থেকে যেন মুক্তি মিলে এই কলেজ এসেই। ঢাকার রাস্তাঘাট তেমন একটা চেনে না মৌমিতা, তাই তেমন বাসার বাইরেও বের হয় না তারা। এই কলেজ বাসা করেই কেটে যায় তার দিন।
এই কদিন বাবা মা আসায় একটু ভালো সময় কেটেছে তার। হানমনে কথাগুলো ভাবতে ভাবতে হাঁটছিল মৌমিতা। হঠাৎ হাতে টান পড়ল তার, হক চুকিয়ে উঠল মৌমিতা। চকিত হয়ে তাকাতেই নজরে এলো তাজ তার হাত টেনে ধরে দাঁড়িয়ে আছে। ভ্রু কুচকে এলো মৌমিতার, হাত ঝাড়া মেরে ছাড়িয়ে নিল তাজের কাছ থেকে। এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি সমস্যা? এভাবে হাত ধরেছিলেন কেন? এখন কি বলবে তাজ? সে তো দূর থেকে মৌমিতাকে দেখেই ছুটে এসেছে। এই কদিন ওকে না দেখতে পেয়ে বড্ড অস্থির হয়েছিল সে। হঠাৎ মৌমিতাকে আজ দেখতে পেয়ে যেন ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তাজের। কোনো কিছু বিবেচনা না করেই সামনে এসে দাঁড়িয়েছিল মৌমিতার। কিন্তু তার ভাবনায় এতটাই বিভোর ছিল যে সে তাজকে না দেখেই চলে যাচ্ছিল। তখনই তাজ মৌমিতার হাতটা টেনে ধরেছিল। আমার শার্টটা দাও আমার। মেজাজ বিগড়ে গেল মৌমিতার। শার্ট নেবে না করে সেদিন কত ভাব দেখালো, আর আজ শার্ট করছে। বিরক্তি নিয়ে বলল, আপনার শার্ট নেই আমার কাছে। নেই মানে কি? এতটা দায়িত্বহীন কিভাবে হলে তুমি? একজন তোমাকে তোমার বিপদের সময় শার্টটা দিয়ে সাহায্য করলো, আর তুমি তার শার্টটা ফেরত দিলে না? পাগল আপনি! সেই দিন এই শার্ট করে এত কিছু হয়ে গেল, আমাকে হসপিটাল পর্যন্ত যেতে হলো, আর আজ এসে বলছেন আপনার শার্ট চাই। ইয়া কিয়া সিন হে! এত কথা না বললেই তো হয় আমার শার্টটা তুমি ফেরত দিতে চাও না। শার্টটা আমার কাছে নেই। সেই দিন আপনার সামনে রেখেই তো বেহুশ হয়ে গিয়েছিলাম। তারপর আপনি হসপিটালে নিয়ে গেলেন। তারপর আপনার শার্ট কোথায় গেছে আমি জানি না। আমিও কত কিছু জানি না। যেভাবেই হোক ওই শার্ট আমার লাগবে, যেখান থেকে পারো এনে দেবে। বলে মৌমিতাকে আর কিছু বলতে না দিয়েই কেটে পড়লো। মৌমিতা ভাবলার মতো সেখানেই দাঁড়িয়ে আছে। এখন ওই শার্ট মৌমিতা কোথা থেকে আনবে? কি একটা ঝামেলা রে বাবা! এই লোকটাই একটা ঝামেলার কারখানা। যখনই দেখা হয় তখনই একটা না একটা ঝামেলায় পড়তেই হয়। পুরো কলেজ, লাইব্রেরি সব জায়গায় তাজের শার্ট খুঁজেছে মৌমিতা, কিন্তু কোথাও পায়নি। পাবে কীভাবে? শার্ট তো তাজের কাছে। সেদিন হাসপাতাল থেকে ফিরে লাইব্রেরি থেকে শার্টটা বাসায় নিয়ে গিয়েছিল সে। কেন যেন শার্টটা ফেলে দিতে ইচ্ছে হয়নি ওর। শার্ট খুঁজতে খুঁজতে মৌমিতার অবস্থা নাজেহাল। শেষে আর উপায় না পেয়ে বুদ্ধি করে মার্কেটে গিয়ে অবিকল তাজের শার্টের মতো একটা শার্ট কিনে নিয়ে এলো। নতুন কেনা সেটা যেন ধরা না পড়ে, তাই এসে গুজিমুজি করে তো কতক্ষণ বালিশের নিচে রাখলো। তারপর শার্টের ওপর উঠে কতক্ষণ লাফালো। শার্টে ইচ্ছে করে কাদা লাগিয়ে সাবান দিয়ে ঘষে মেজে ধুয়ে বিশ্বজয়ের একটা হাসি দিল মৌমিতা। পরের দিন সকাল সকাল উঠে গতকালকে কেনা শার্টটা একটা শপিং ব্যাগে ঢুকিয়ে কলেজে চলে এলো মৌমিতা। এসেই কৃষ্ণচূড়া গাছের নিচে চলে গেল, কারণ তার কাঙ্ক্ষিত ব্যক্তি যে সবসময় বইয়ে মুখ গুজে ওই কৃষ্ণচূড়া গাছের নিচেই বসে থাকে। মৌমিতা হাতের ব্যাগটা তাজের সামনে ধরল। ভ্রুকুচকে তাকালো তাজ। মুখে হাসির রেখা টেনে মৌমিতা বলল, এই নিন আপনার শার্ট। কুচকানো ভ্রুজোড়া আরও কুচকে এলো তাজের। শার্ট তো ওর নিজের কাছে, সেই শার্ট আবার মৌমিতা কোথায় পেল? ব্যাগটা হাতে নিল তাজ, খুলে দেখলো না, এক শার্টই তো। দেখে তো নতুন কেনাও মনে হচ্ছে না। হাতে শার্টটা নিয়ে আনমনেই তাজ বলল, আমার শার্ট তো আমার কাছে, তাহলে এই শার্ট তুমি পেলে কোথায়? কথাটা বলেই থতমত খেয়ে গেল তাজ। মৌমিতার কানে যেন কথাটা বজ্রপাতের ন্যায় আঘাত করলো। এই মুহূর্তে কানে শুধু একটাই কথা বাজছে, আমার শার্ট তো আমার কাছে। রাগে কট মটিয়ে তাজের দিকে তাকালো মৌমিতা। ঢোক গিলল তাজ। সে যে মস্ত বড় একটা ভুল করে ফেলেছে বুঝতে আর বাকি নেই। একটা মেয়েকে হাসি দিয়ে বলল, হ্যাঁ, এটা আমার শার্ট, আমার পছন্দের শার্ট। আমি যাচ্ছি তাহলে। বলেই পা বাড়ালো। পেছন থেকে তাজের শার্টের কলার টেনে ধরলো মৌমিতা। দাঁতে দাঁত চেপে বলল, শার্ট যদি আপনার কাছেই থাকে তাহলে আমাকে এত দৌড় কেন করালেন? আমার একটু তাড়া আছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আমি যেটা জিজ্ঞাসা করছি তার উত্তর দিন আগে। আমাকে কেন এত দৌড় করালেন আপনি? দৌড় কোথায় করালাম? তুমি তো হেঁটে হেঁটে আমার শাড়ি খুঁজছিলে, আমি তো একবারও তোমাকে দৌড়াতে দেখিনি। রাগে শরীর রি করে উঠল মৌমিতার। নিজের রাগ কমাতে সজোরে কামড়ে ধরলো তাজের হাত। চিৎকার করে উঠল তাজ। মৌমিতার মুখ থেকে হাত ছাড়ানোর জন্য রীতিমতো লাফালাফি শুরু করে দিয়েছে। মিনিট খানেক পর মৌমিতা নিজেই তাজের হাতটা ছেড়ে দিল। তেড়ে গেল তাজ। রাগী কণ্ঠে বলল, সমস্যা কি? এভাবে কামড়ালে কেন? কামড়িয়েছি, বেশ করেছি, আরও কামড়াবো। ইচ্ছে করছে এক থাপ্পড়ে উড়িয়ে দিতে। মৌমিতা গালটা এগিয়ে দিল। গালে ইশারা করে বলল, মারুন থাপ্পড়, যদি না উড়ি আজকে আপনার খবর আছে। কয়টার খবর? 13টার খবর। রাগ উঠে গেছে তাজের। ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল মৌমিতার গালে। ছলো ছলো করে উঠল মৌমিতার চোখ জোড়া। মাথাটা ভনভন করে ঘুরছে।
এত জোরে কেউ থাপ্পড় মারে নাকি? ওটা হাত নাকি লোহা? ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল মৌমিতা। ভরকে গেল তাজ। একবার নিজের হাতের দিকে তাকাচ্ছে তো একবার মৌমিতার গালের দিকে। ও এভাবে মারতে চায়নি, কীভাবে যেন হয়ে গেছে। মেয়েটার গালটা লাল হয়ে গেছে, মায়া লাগছে তাজের। অপরাধীর মতো বলল, সরি, আমি বুঝতে পারিনি। মৌমিতা কেঁদেই যাচ্ছে, থামার কোনো নামগন্ধ নেই। তাজ আবারও বলল, সরি, আর কেঁদো না, ভুলবশত হয়ে আছে। আমি তোমাকে মেরেছি, তো দরকার হয় তুমি আমাকে মারো, তবু আর কেঁদো না। মৌমিতার কান্না থেমে গেছে, ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। সে তো এতক্ষণ মনে মনে এটাই চাইছিল। এই নিয়ে দুটো থাপ্পড় মেরেছে এই ব্যাটা, এর শাস্তি তো পেতেই হবে। এক হাতে থুতু দিল মৌমিতা, দুই হাতে ভালোভাবে ঘষে গায়ের সর্বশক্তি দিয়ে তাজের গালে এক থাপ্পড় লাগিয়ে দিল। কিন্তু এ কি, মৌমিতার হাতে থাপ্পড় যেন তাজের গালে লাগেইনি। সে যেমন ছিল তেমনই আছে। এত জোরে থাপ্পড় মারার পরও এই লোকের কিচ্ছু হলো না। হতভম্ব হয়ে গেল মৌমিতা। একবার নিজের হাতের দিকে তাকাচ্ছে তো আরেকবার তাজের গালের দিকে। থাপ্পড়টা মনে হয় আসতেই লেগেছে, তাই তাদের কিছুই হয়নি। নিজের হাতে নিজের গালে একটা চড় কষিয়ে মারল মৌমিতা, ঠিক যতটা জোরে তাজের গালে মেরেছিল। নিজের চড়ে নিজেই ছিটকে গেল। আরেক দফায় হতভম্ব মৌমিতা। না, চড়টা তো বেশ জোরেই লেগেছিল, কিন্তু তাজের কিছু হলো না কেন? এদিকে পেট ফেটে হাসি আসছে তাজের। অনেক কষ্টেই নিজের হাসি চেপে রেখেছে বেচারা, কিন্তু শেষ রক্ষা আর হলো না। এবার হো হো করে হেসেই ফেললো। হাসতে হাসতে যেন মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। তাজ হাসছে। এই প্রথম তাজের মুখে হাসি দেখলো মৌমিতা। কি সুন্দর সেই হাসি! নিঃসন্দেহে এই হাসিকেই তার দেখা শ্রেষ্ঠ হাসির কাতারে ফেলতে পারবে মৌমিতা। মুগ্ধ হলো সে আজকালকার ছেলেমেয়েদের ভাষায় যেটাকে বলে ক্রাশ। হ্যাঁ, এই আগুন চোখা শয়তানের হাসির ওপরই যেন ক্রাশ খেল মৌমিতা। তাজের হাসির ঝঙ্কার যেন মৌমিতার হৃদয় ঘুঁটি বাজিয়ে দিচ্ছে। নিজের ভাবনায় নিজেকে চকিত হলো সে। নিজেকে ধাতস্থ করে সামনের হাস্যোজ্জ্বল যুবককে জিজ্ঞেস করলো, হাসছেন কেন? হাসি থামালো তাজ। আজ যেন কত বর্ষ পর এইভাবে হাসলো সে। শেষ কবে প্রাণ খুলে হেসেছিল মনে নেই তার। মনে থাকবে কি করে? তার জীবনের যে সে কখনো হেসেছে কি না সেটাই তো জানে না সে। বুঝ ক্ষমতা হওয়ার পর প্রাণ খুলে হাসা হয়নি তাজের। নিজেকে সামলে শান্ত কণ্ঠে বলল, তোমার ওই কোমল হাতের চর আমার কিছু করতে পারবে না মেয়ে, তবে নিজের গালে নিজের চর মারাটা বেশ ছিল। বলে আবারও ফিক করে হেসে দিল। লজ্জা পেল মৌমিতা। মা ঠিকই বলে, বয়সে বড় হলেও ভেতর থেকে এখনও বাচ্চামো স্বভাবগুলো যায়নি তার। লজ্জায় এলোমেলো দৃষ্টি ফেলছে মৌমিতা। তাজ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মৌমিতার দিকে। মেয়েটা লজ্জাও পেতে জানে। মৌমিতার এই লজ্জামাখা মুখটা মুগ্ধ করছে তাজকে। এই মুহূর্তে মৌমিতাকে তাজের কাছে সরোবরের সদ্য ফোটা কোনো পদ্মফুলের ন্যায় মনে হচ্ছে, যা স্নিগ্ধতার পরশে ভরিয়ে দিচ্ছে তাজের হৃদয়। মৌমিতা আর দাঁড়ালো না। লোকটা কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। নিশ্চয়ই মনে মনে ভীষণ তিরস্কার করছে তাকে। লম্বা লম্বা পা ফেলে স্থান ত্যাগ করলো। রাতের নিকোষ কালো অন্ধকার কেটে সূচনা হলো নতুন এক ভোরের। নতুন এক ভোর, নতুন এক সূর্য, নতুন এক বছর। বাংলা সনের প্রথম দিন পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। আজ বৈশাখের প্রথম দিনে পুরো বাংলা মেতে উঠেছে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য। কলেজে আজ পহেলা বৈশাখ উপলক্ষে নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হলেও সেখানে যাবে না মৌমিতা। ছোটবেলা থেকেই টিভিতে দেখেছে ঢাকার বিভিন্ন স্থানে নববর্ষের আনুষ্ঠানিকতা মেলা, কখনো বাস্তবে দেখার সুযোগ মেলেনি। আজ সারাদিন ঘুরে ঘুরে সেই অনুষ্ঠানগুলো দেখারই প্ল্যানিং করছে মৌমিতা। সকাল সকাল নীরাকে নিয়ে বেরিয়ে পড়েছে সে। প্রথমেই রমনায় যাবে। রিক্সা থেকে দুই বান্ধবী নেমে দাঁড়াতেই সামনে এসে দাঁড়ালো লম্বা চওড়া দুই যুবক। বুড়ো কুচকে তাকালো মৌমিতা। সেই চেনা মুখগুলো ভেসে উঠলো তার চোখের সামনে। তাজ আর রাদিফ। এই দুই বান্না এখানে কি করছে? পাশে তাকিয়ে দেখে নীরা উসখুস করছে। ফিসফিস করে নীরাকে বলল, এরা এখানে কেন? স্যার জানতে চেয়েছিল পয়লা বৈশাখে আমাদের কোনো প্ল্যানিং আছে কিনা। আমি বলে দিয়েছিলাম, বুঝতে পারিনি এখানে চলে আসবে। তা বুঝবি কেন? এখন দেখ কি করে। এগিয়ে এলো রাদিফ। মুচকি হেসে বলল, আমরা এসেছি বলে তোমাদের কোনো সমস্যা হয়নি তো? মেয়েকে একটা হাসি দিয়ে মৌমিতা জবাব দিল, না না স্যার, কি যে বলেন, আপনারা এসেছেন আমাদের আরও ভালো লাগছে। বাই দা ওয়ে, তোমাদের সুন্দর লাগছে, বিশেষ করে এই লাল পাড়ের সাদা শাড়ির সাথে আবার ঝুমকা। আমি বিমোহিত। কি যে বলেন না স্যার, আপনি একটু বেশি বেশি বলেন। আরে না, আমি একদম সত্যিই বলছি। তাজকে জিজ্ঞাসা করে দেখো না। কিরে তাজ, বল। বলে তাজের দিকে তাকাতেই আঁতকে উঠল রাদিফ। তাজ হিংস্র বাঘের মতো ওর দিকেই তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই চিবিয়ে খেয়ে ফেলবে।
মৃদু চিৎকার করে উঠল রাদিফ। আতঙ্কগ্রস্ত হয়ে বলল, একদম বাজে লাগছে তোমাকে। কি একটা শাড়ি, লাল পাড়ের সাদা শাড়ি, আজকাল এসব কেউ পরে নাকি? হ্যাঁ, এত সুন্দর সুন্দর কানের দুল থাকতে ঝুমকো দিয়েছো কেন? হতভম্ব মৌমিতা নীরা দুজনেই। স্যারের হঠাৎ কি হলো? পাগল টাগল হয়ে গেল নাকি? নিজের দিকে একবার তাকিয়ে দেখলো মৌমিতা, না সব ঠিকই তো আছে। আশেপাশেও তাকিয়ে দেখলো ওর মতো অনেক মেয়েরা লাল পাড়ের সাদা শাড়ি পরেছে, সাথে ঝুমকাও। মেকি হাসলো রাদিফ, মাথা চুলকে বলল, আমরা ওদিকটায় যাই। স্টেজে রবীন্দ্রসঙ্গীত গাইছে শিল্পীরা। বাহ, কি মধুর কণ্ঠ। খানিক দাঁড়িয়ে নীরব শ্রোতা হয়ে শ্রবণ করলো মৌমিতা, অতঃপর এগিয়ে চলল সামনের দিকে। মৌমিতা আর নীরা সামনে হাঁটছে আর তাদের পিছু পিছু তাজ আর রাদিফ হাঁটছে। কিছুটা হেঁটেই দেখা মিলল একটা ছোট্ট পিচ্চি ছেলের। ফুল বিক্রি করছে সে। পিচ্চি হয়তো জানেও না সে নিজেও একটা ফুল। ব্যাগ থেকে একটা চকলেট বের করে পিচ্চিটার হাতে ধরিয়ে দিয়ে বলল, শুভ নববর্ষ। পিচ্চিটা একগাল হেসে বলল, শুভ নববর্ষ আপা, ফুল নেবেন? পিচ্চিটা একটা বেলির মালা বের করে মৌমিতার হাতে দিল আর বলল, এইটা নেন আফা, আপনারে ভালো মানাইব। কিন্তু আমি তো একা পড়তে পারবো না, তুমিই পরিয়ে দেবে। আচ্ছা। পিচ্চিটা বেলির মালাটা ধরতেই ছো মেরে নিয়ে গেল তাজ। পিচ্চিটাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, এটার দাম কত? 50 টাকা। পকেট থেকে কচকচে 500 টাকার একটা নোট বের করে দিল তাজ। ভাঙতি নাই ভাই। ভাঙতে লাগবে না, পুরোটাই তুমি রাখো। পিচ্চিটা বোধহয় ভীষণ খুশি হলো, হাসি মুখে বলল, আল্লাহ আপনাকে ভালো করুক, দোয়া করি যেন সারা জীবন একসাথে থাকবার পারেন। মৌমিতা কিছু বলতে যাবে, এর মধ্যে ওর হাত টেনে নিল তাজ। হকচকিয়ে উঠল মৌমিতা। পরম যত্নে বেলির মালাটা হাতে পরিয়ে দিল মৌমিতার। মৌমিতা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। মেলায় এসেছে মৌমিতা আর নীরা, ওদের সাথে তাজ আর রাদিফও এসেছে। এমন ভিড়যুক্ত স্থানে এসেছে বিরক্তির চরম পর্যায়ে চলে গেল তাজ। এই ভিড়ের মধ্যে আবার বেশিরভাগই ছেলে। এই ছেলেদের সাথে ধাক্কাধাক্কি করে মেলায় ঢুকবে মৌমিতা ভাবতেই চোয়াল শক্ত হয়ে এলো তাজের। গম্ভীর কণ্ঠে বলল, অন্য কোথাও চলো, এখানে ঢোকার কোনো প্রয়োজন নেই। মেলার প্যাঁপু শব্দে তাজের কথা বোধহয় শুনতে পায়নি কেউ। তারা ইতিমধ্যে ভিড় ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করছে। তাজ গিয়ে দাঁড়ালো মৌমিতার কাছে, আগলে নিল নিজের সাথে যাতে অন্য কোনো পুরুষের স্পর্শ তার শরীরে না লাগে। সে জানে না এই মেয়ের প্রতি তার কিসের এতটা টান, এই মেয়ের জন্য তার ভিতরটা এত পড়ে কেন, এই মেয়েকে এক পলক দেখার জন্য কেন মনটা এত ছটফট করে। কোনো প্রশ্নেরই উত্তর জানে না, সে শুধু জানে এই মেয়ের মধ্যেই তার প্রশান্তি খুঁজে পায়। এই মেয়েটার পাশে সহ্য করতে পারে না অন্য কাউকে। এই অনুভূতির নাম কি? এই কেমন অনুভূতি তাও জানা নেই তাজের। মাঝে মাঝে মনে হয় এই মেয়ে কি জাদু জানে, কোনোভাবে তাকে জাদু টোনা করে বশ করেছে। তাজের ভাবনার মধ্যে খেয়াল করলো ভিড়ে একটা ছেলে বারবার মৌমিতার কোমরে হাত দেওয়ার চেষ্টা করছে। রেগে গেল তাজ, মাথায় যেন রক্ত উঠে গেছে, চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। নিজের হাত দিয়ে চেপে ধরলো ওই ছেলেটার হাত, চিৎকার করে উঠলো ছেলেটা। সাথে সাথে মুখটা চেপে ধরলো তাজ। মুখ চেপে ছেলেটাকে নিয়ে গেল শান্ত জায়গায়। ছেলেটার হাতটা ছেড়ে দিল, ছাড়া পেয়ে ছেলেটা যেন স্বস্তি পেল। বারবার হাতটা ঝাঁকিয়ে দেখছিল, হাতটা কেমন লাল হয়ে গেছে, কিন্তু তার জন্য যে এর থেকেও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করে আছে বুঝতে পারেনি। হঠাৎই ছেলেটার বুক বরাবর লাথি মারলো তাজ। ছিটকে মাটিতে পড়লো ছেলেটা। হুঙ্কার দিয়ে উঠলো তাজ, চিল্লিয়ে বলল, হাউ ডেয়ার ইউ! তোর সাহস কি করে হয় ওকে ছোঁয়ার চেষ্টা করার? ছেলেটার কলার ধরে মাটি থেকে টেনে তুললো তাজ। সোজা নাক বরাবর এক ঘুষি মারল, নাক ফেটে রক্ত পড়ছে। সেদিক খেয়াল নেই তাজের। সে ইচ্ছে মতো মেরে যাচ্ছে ছেলেটাকে, তবুও যেন তার মেজাজ ঠান্ডাই হচ্ছে না। মার খেতে খেতে ছেলেটা কেমন নেতিয়ে পড়েছে। অনেকক্ষণ তাজকে খুঁজে পাচ্ছিল না রাদিফ, তাই ওকে খুঁজতে খুঁজতে এদিকটাই চলে এসেছিল সে। এসেই পরিস্থিতি দেখে আঁতকে উঠল রাদিফ। সেই হিংস্রতা যা আজ থেকে বহু বছর আগে দেখেছিল। তবে কি তাজ আবার? না না না, হতে পারে না। দৌড়ে গেল তাজের কাছে, পেছন থেকে জাপটে ধরলো, অস্থির কণ্ঠে বলল, কি করছিস তাজ? ছেলেটা যে মরে যাবে। শান্ত হলো না তাজ, হুঙ্কার দিয়ে বলে উঠল, মেরে ফেলবো ওকে আমি, কেটে ফেলবো ওর হাত। ও ওই হাত দিয়ে আমার মুখে ছোঁয়ার চেষ্টা করেছে। চমকে গেল রাদিফ, অবাক হয়ে বলল, তোর মৌ? থেমে গেল তাজ, নিজের বলা কথায় নিজেই অবাক। অস্ফুট স্বরে শুধু আওড়ালো, আমার মুখ? মিনিট খানেক পরে ভ্রু কুঁচকে রাদিফের দিকে তাকালো তাজ, জিজ্ঞেস করলো, ওরা কোথায়? মেলার মধ্যে। ওখানে অতগুলো ছেলের মধ্যে ওদের একা ফেলে চলে এসেছ? বয়স হয়েছে, বুড়ো হয়েছ, এখনো দায়িত্ব জ্ঞানহীনে রয়ে গেলে। একদম বাজে কথা বলবি না, আমি যথেষ্ট ইয়াং। এইসব কথা আমাকে না বলে কিছু মেয়েদের গিয়ে বলো কাকাই, দেখো কোনো মেয়ে পটাতে পারো কিনা। লজ্জা হওয়া উচিত তোমার। বুড়ো হয়ে চুলে পাক ধরতে শুরু করেছে, আর তুমি এখন সিঙ্গেল। ছি!
তুই কিন্তু আমাকে অপমান করছিস। তোমার মান আছে নাকি যে আমি অপমান করব? তোমার যদি মান বলতে কিছু থাকতো তাহলে এতদিনে মেয়ে পটিয়ে বিয়ে করে বছর বছর বাচ্চা পয়দা করতে। মুখ সামলে কথা বল, আমি তোর কাকা হই, তোর বাপের মতো। বাপের মতো বাপ তো আর না। যাই হোক, আমি ওদের কাছে যাচ্ছি, তুমি এটাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করো। দীর্ঘশ্বাস ফেলল রাদীপ। ছেলেটা বদলে যাচ্ছে, কিন্তু বদলানোর সাথে সাথে বহু বছরের পুরনো সেই হিংস্রতাও যে ফিরে আসছে। মেলা মানে হাজার মানুষের জনসমাগম, ভিড়। আর তা যদি হয় পহেলা বৈশাখের, তাহলে তো কথাই নেই। এত বড় মেলা মৌমিতাই প্রথম দেখছে। ভিড় ঠেলে মেলার এই দোকানে ওই দোকানে ঘুরঘুর করছে। মেলায় ঘুরতে ঘুরতে ছেলেদের একটা মানি ব্যাগ কিনল মৌমিতা। কলিজাটা ছ্যাঁত করে উঠল তাজের। এই মেয়ে আবার ছেলেদের জিনিস কিনছে কেন? কাকে দেবে? সরাসরি জিজ্ঞাসাও করতে পারছে না, কেমন উসফুস করছে। রাদীপ বোধহয় বুঝলো তাজের মনের কথাটা, গলা খাকারি দিয়ে মৌমিতাকে শুধালো, কার জন্য নিচ্ছ? এটা আছে নাকি কেউ? এটা আমার ভাইয়ের জন্য স্যার, আমি এখনো পিওর সিঙ্গেল। আমার ভাইপোও কিন্তু সিঙ্গেল। ভ্রুকুচকে তাকালো মৌমিতা। হকচকিয়ে উঠল তাজ, দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, এখন একটু বেশি বলছো না কাকাই? বেশি বললাম কই? আমি তো আরো তোর পথ ক্লিয়ার করছি। আমার পথ তোমাকে ক্লিয়ার করতে হবে না, এখন চুপ যাও। বারে, যার জন্য করি চুরি সেই বলে চোর। বেলা গড়িয়ে সন্ধ্যা নেমেছে। পশ্চিম আকাশে লাল বর্ণ ধারণ করে ধীরে ধীরে সে তলিয়ে যাচ্ছে। আধার নামছে প্রকৃতিতে, পাখিরা ঘরে ফিরছে। সারাদিন ঘুরে ক্লান্ত শরীরে বাড়ি ফিরেছে মৌমিতা। এসেই বিছানায় গা এলিয়ে দিয়েছে। পরক্ষণে মনে পড়ল ব্যাগে কিছু একটার কথা। উঠে ব্যাগ খুললো, ছেলেদের একটা ব্রেসলেট বের করলো। মেলা থেকে সবার জন্যই টুকিটাকি কিছু কিনেছিল। সাথে রাদীপ আর তাজের জন্য দুটো ব্রেসলেট কিনেছিল। রাদীপেরটা দিয়ে দিয়েছে, তাজেরটাও তার হাতেই দিয়েছিল, কিন্তু সে নেয়নি। বলেছে তোমার উপহার তুমিই দিও। পরে আর খেয়াল ছিল না, খাল দিয়ে দেবে ভেবে আবারও ব্যাগে রেখে দিল ব্রেসলেটটা। লাইব্রেরিতে তন্ন তন্ন করে তাজকে খুঁজে চলেছে মৌমিতা। কোথাও দেখা নেই এই বান্দার। এমনিতে তো এই সময় লাইব্রেরিতে ঘাপটি মেরে বসে থাকে আগুন চোখা শয়তানটা। যেভাবে বইয়ের মধ্যে মুখ গুজে বসে থাকে, মনে হয় কবে যেন বইয়ের মধ্যেই ঢুকে যায় মানুষটা। সত্যি তো, বই পড়তে পড়তে বইয়ের মধ্যেই ঢুকে যায়নি তো ওই বান্দা। মৌমিতা গোল গোল চোখে লাইব্রেরির বইগুলোর দিকে তাকিয়ে আছে। না, আর একবার খুঁজে দেখা যাক। একটা বুক সেলফের পেছনে বই হাতে দাঁড়িয়ে আছে তাজ। একটু পরপর আবার পকেটে হাত দিয়ে কী যেন নাড়িয়ে নাড়িয়ে দেখছে, আবার একা একা মুচকি হাসি দিচ্ছে। মৌমিতা ভ্রুকুচকে তাকিয়ে আছে তাজের দিকে। বেশ কিছুক্ষণ ধরে পর্যবেক্ষণ করছে তাজকে। এই মুচকি হাসির রহস্যটা কি কিছুই উদ্ঘাটন করতে পারছে না সে। মিনিট দুয়েক যেতেই চোখ বড় বড় হয়ে গেল মৌমিতার। ভূতে ধরেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে, ভূতে ধরেছে তাজকে। না হয় এখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন একটা রসকসহীন মানুষের এভাবে হাসার তো কথা না। পায়ের জুতাটা খুলে হাতে তুলে দিল মৌমিতা। হন্তদন্ত হয়ে তাজের নাকের কাছে ধরল। চমকে উঠল তাজ। গোল গোল চোখে জুতোটার দিকে তাকিয়ে পাশে তাকাতেই দেখা পেল মৌমিতার। বিরক্ত হলো তাজ। এই মেয়েকে যখন দেখবে তখনই কোনো না কোনো অকাম নিয়ে হাজির হবে। এখন আবার জুতো, আবার কি করতে চাইছে মেয়েটা? নাক ছিটকে জুতোটা দূরে সরিয়ে বিরক্তির কণ্ঠে শুধালো, সমস্যা কি তোমার? আমার নাকের সামনে তোমার এই বিখ্যাত জুতো কেন ধরেছ? ভূত তাড়াচ্ছি, ভূত। জুতো শুকিয়ে ভূত তাড়ায়? আমি তো জানতাম মৃগী রোগীর কাঁপুনি উঠলে জুতো শুকায়। আমিও জানি মৃগী রোগীকে জুতো শুকায় আর ভূতে ধরা মানুষকে ঝাঁটা সেটা করে। এখন আপনি তো আমার অনেক বড় আদু ভাই বলে কথা। আপনাকে কি আমি ঝাঁটা পেটে করতে পারি? পাপ লাগবে যে আমার। কুচকে যাওয়া ভ্রু যুগল আরও কুচকে এলো তাজের। চোখ ছোট ছোট করে বলল, আমায় তুমি ঝাঁটা পেটে কেন করবে? বারে, আপনাকে তো ভূতে ধরেছে। না হয় আপনার মতো একজন রসকসহীন মানুষ ওভাবে মুস্কি মুস্কি হাসবে, অসহ্য। বিরক্তিতে মুখ থেকে বোধক শব্দ বেরিয়ে এলো তাজের। এই মেয়েকে নিয়ে আর পারা গেল না। যখনই সামনে আসবে সব আজে বাজে কথা ঝুড়ি খুলে বসবে। মেজাজ বিগড়ে গেল তাজের। দাঁতে দাঁত চেপে বলল, তুমি আমার চোখের সামনে থেকে দূর হও। কখন আবার চড়থাপ্পড় লাগিয়ে দেবো, তারপর বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কাঁদবে। ভেঙচি কাটলো মৌমিতা। বলল, আমি মোটেই আপনার সাথে খোশ গল্প করতে আসিনি। হাতটা বাড়ান তো। চোখ ছোট ছোট করে তাকালো তাজ, কিন্তু হাত বাড়ালো না। মৌমিতা তাজের হাতটা টেনে নিল। ব্যাগ থেকে একটা ব্রেসলেট বের করে তাজের হাতে পরিয়ে দিল। তাজ কিছু বলবে তার আগেই মৌমিতা বলল, ভয় পাবেন না, রাখি বাঁধছি না। জামাইয়ের বয়সী পুরুষকে রাখি বেঁধে জামাইয়ের সিরিয়াল থেকে একজন সুদর্শন পুরুষকে মোটেই বাদ ফেলতে পারি না। এটা কাল মেলা থেকে আপনার জন্য কিনেছিলাম।
মৌমিতার এত ঘোরানো পেঁচানো কথা বোধগম্য হলো না তাজের, কিন্তু হাতের দিকে তাকিয়ে হাসি ফুটে উঠল তার। মৌমিতা ব্রেসলেটটা পরিয়ে বেরিয়ে যেতে নিলেই হাত টেনে ধরল তাজ, বলল, দাঁড়াও। হাঁটু গেড়ে বসে পড়ল তাজ। পকেট থেকে একজোড়া নূপুর বের করে সযত্নে পরিয়ে দিল মৌমিতার পায়ে। মৌমিতা থমকে গেল। চকিত হয়ে কিছু বলার আগেই তাজ বলল, কখনো খুলবে না এটা। তুমি আমার আশেপাশে আসলে তোমার নূপুরের আওয়াজে যেন আমি বুঝতে পারি তুমি আমার কাছে আছো। এটা তো মোটামুটি অনেক দামি, আমি এটা আপনার কাছ থেকে নিতে পারবো না। উপহার কি তুমি দাম দিয়ে বিচার করো? না, তা নয়, কিন্তু আমি আপনার কাছ থেকে উপহার কেন নেব, তাও এত দামি? না আপনি আমার কোনো আত্মীয়, না আপনি আমার বন্ধু, আমরা শুধুমাত্র কিছুদিনের পরিচিত। তাহলে তুমি কেন আমার জন্য ব্রেসলেট কিনেছো? ভরকে গেল মৌমিতা। আমতা আমতা করে বলল, সবার জন্য কিনেছি তাই। সত্যিই কি তাই? তাছাড়া আর কি হবে? সবাইকে কি এভাবে হাতে পরিয়ে দিয়েছ? উত্তর দিচ্ছে না মৌমিতা। তাজ আবারও বলল, কি হলো বলো। না। মুচকি হাসলো তাজ। মৌমিতার কানের কাছে পড়া ছোট্ট কাটা চুলগুলো কানে গুজে দিতে দিতে বলল, সব সম্পর্কের কেন নাম খোঁজো তোমরা? কিছু কিছু সম্পর্কের নাম হয় না, শুধু অনুভব করা যায়। ধরে নাও তোমার আমার সম্পর্কটাও ঠিক তেমন। সময় হলে সম্পর্ক তার পূর্ণতা পাবে, নাম পাবে। তার আগে অনুভব করো, হৃদয়ে গেঁথে রাখো আমাকে।